অন্ধকার ঘর, ঠিক অন্ধকার নয়, ড্রিম লাইটের নিভু নিভু আলো জ্বলছে নিভছে। ঘরের ভেতরে একটা বড় বেডে গায়ে বিছানার চাদর জড়িয়ে বসে আছে ইনশিয়া। হাঁটুর উপরে মুখ গুজে অঝরে কেঁদে চলেছে সে। শরীরে তার অনেকগুলো বেল্টের মারের দাগ, গলায় ঘাড়ে কামড়ের দাগ, ঠোঁট কেটে রক্ত পড়ছে। মাঝারি চুলগুলো এলোমেলো হয়ে আছে। তার পাশেই উপুর হয়ে শুয়ে আছে আয়ান চৌধুরী। এনসিয়ার কান্নার আওয়াজে সোজা হয়ে বসে আয়ান। তারপর এনসিয়াকে এক টানে নিজের কাছে নিয়ে আসে আয়ান। তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। 15 মিনিট পরে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, সিয়া বেবি, কাঁদছো কেন সুইটহার্ট? আমার স্পর্শ তোমার ভালো লাগেনি? অঝরে কেঁদেই যাচ্ছে। একদিনেই আমার সাথে এক রাত কাটিয়ে এই হাল? তাহলে প্রতি রাতে কি করবে বেবি? কি বলো তো, তোমাকে না আমার ভীষণ মনে ধরেছে। অন্য মেয়েদের সাথে এক রাত কাটিয়েই ছেড়ে দিই, কিন্তু তোমাকে না ছাড়তে ইচ্ছে করছে না। তোমাকে প্রতি রাতেই পেতে ইচ্ছে করছে। আয়ানের দিকে তাকিয়ে কেঁদেই চলেছে। কথা বলার শক্তিটুকুও অবশিষ্ট নেই। সুইটহার্ট, তুমি যদি প্রথমে আমার এক কথায় বেড শেয়ার করতে রাজি হয়ে যেতে, তাহলে তোমাকে এইভাবে মারতে হতো না। তুমি তো আমার মাথাটা গরম করিয়ে দিলে। জানো তো সুইটহার্ট, আমি না একদমই রাগ কন্ট্রোল করতে পারি না। তাই নেক্সট টাইম আমাকে আর রাগিও না, কেমন? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উফ সুইটহার্ট, কান্না করছো কেন? তোমার সেই তেজ কোথায় গেল জান? তুমি তো চুপচাপ স্বভাবের মেয়ে মোটেও নও। এখন কি হলো বেবস? সব তেজ ফুরিয়ে গেল? ওহো, সরি সরি, আমি তো তেজ শেষ করে দিলাম। পিপিলিকার পাখা গজালে কি করে ছেটে দিতে হয়, সেটাই আয়ান চৌধুরী ভালো করেই জানে। রাগ, ভয়, লজ্জায় আয়ানের দিকে তাকিয়ে, সুইটহার্ট, যখন তুমি শর্ট স্কার্ট, টপস, ড্রেস পরে বাইরে ঘুরো, নাইট পার্টি করো, ক্লাবে যাও, ছেলেদের সাথে ড্যান্স করো, তখন তোমার খুব ভালো লাগে, তাই না? আমি টাচ করলেই জ্বলুনি লাগে। শোনো, আজকে রাতের কথা যদি মনে থাকে, তাহলে তোমাকে যেন আর কখনো শর্ট ড্রেস পরতে না দেখি, পার্টি ক্লাবের ধারে কাছেও যেন না দেখি। যদি আমার কথার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো, তাহলে আজকের থেকেও খারাপ দশা করবো তোমার। মাইন্ড ইট। আমি বাড়ি যাব, প্লিজ আমায় যেতে দিন। আমি আপনার কথার বিরুদ্ধে যাব না। কত বাজে! দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে, দেখুন, রাত 2টা বেজে গেছে। আমার 12টার মধ্যে ফেরার কথা ছিল। সবাই আমার জন্য টেনশন করছে। আমি আপনার বিষয়ে কাউকে কিছু বলবো না। ভুলে যাব এই কথা। প্লিজ ফরগিভ মি। আই গো টু মাই হোম। ভুলে যাওয়ার কথা শুনে আয়ানের চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে। আয়ান ইনশিয়ার চুলের মুঠো ধরে ওর ঠোঁটে আবারও নিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রীতিমতো কামড়ানো শুরু করেছে। ব্যথায় ইনশিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আয়ানকে সরানোর মতো শক্তিও নেই, তবুও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। প্রায় 5 মিনিট পর নিজে থেকেই ইনশিয়ার ঠোঁট ছেড়ে দেয় আর বুকে জড়িয়ে নিয়ে বলে, কি বললি তুই? আরেকবার বল। তুই ভুলে যাবি, তাই না? ভুলে যাওয়ার জন্য তো আচ্ছা, ভুলে যাওয়ার জন্য তো তোকে এখানে আনিনি। আজকের রাতটাকে প্রতিটি নিঃশ্বাসে মনে রাখতে হবে। আর একটু আগে আমি যেগুলো বললাম, সেগুলো যেন মনে থাকে। আমার আমার কথার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবিও না। প্লিজ ছেড়ে দিন। আমি বাড়ি যাব। সবাই টেনশন করছে। সুইটহার্ট, নো টেনশন। তোমার বাড়িতে আমার লোক দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি। 3 দিন তুমি বাড়ি ফিরবে না। তুমি তোমার ফ্রেন্ডের বাসায় আছো নোট রেডি করার জন্য। কি? আপনি এটা কেন করছেন? মানে এই 3 দিন আমাকে এখানে আপনার কাছে থাকতে হবে? আমি বাড়ি যাব। সুইটহার্ট, তুমি এত বোকা কেন বলো তো? নট ইভেন, রিয়েলি আই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। আমি তো জানতাম তুমি অনেক চালাক আর বুদ্ধিমতী মেয়ে। এই বুদ্ধি নিয়ে তুমি সবাইকে র্যাগিং করো কলেজে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? প্লিজ আমায় বাড়ি রেখে আসুন। হে বেবস, তুমি এই অবস্থায় বাড়ি কি করে যাবে বলো তো? এই অবস্থায় বাড়িতে গেলে তোমার মান কই যাবে জান? তোমার ভালোর জন্যই এই ব্যবস্থা করলাম।
আর তুমি বাড়ি যেতে চাইছো, ওকে, হ্যাজ ইউ উইশ। পরে কিন্তু আমি দায়ভার নিতে পারবো না। ভালোই হলো, মাহিনকে কল করে বলে দিই যে কালকে যে মেয়েটা আমার কাছে আসতে চেয়েছিল ওকে অ্যাকসেপ্ট করতে। নেক্সট নাইট ওর সাথে এনজয় করবো, নো প্যারা, চিল ইয়ার। সবটা ভেবে নিয়ে ভয় পেয়ে না না না, আমি যাব না, এখানেই থাকবো। 3 দিন পরেই ব্যাক করব। ও হো সুইট হার্ট, তোমার কথায় ফেরি কি করে বলো তো? ঠিক আছে, এখানেই থাকো, তোমার কোনো প্রবলেম হবে না এখানে। তুই তো বড় প্রবলেম, খচ্চর কোথাকার। শুধু একবার বেরোই, তোকে দেখে নিব। তোর কথা শুনতে বয়ে গেছে আমার। আমার সম্মান তো নিয়েই নিয়েছিস, বাট বাইরে সম্মান খোয়াতে চাই না, তাই রাজি হলাম এখানে থাকতে। কি ভাবছো সুইট হার্ট? মনে মনে আমায় দোষারোপ করা হয়ে গেলে এবার একটু এদিকে আসো, আর এই পেইন কিলারটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। এইটা আবার কি, বিষ না তো? কি ভাবছো বেবি, এটা বিষ নয়। তোমাকে আমি মারবো না, কি বলো তো, তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আরও কয়েকবার আমার বেডে চাই, তাই বলে ভেবো না তোমাকে আমি ভালোবাসি। আয়ান চৌধুরীর মনে কোনো মেয়ের জায়গা নেই। আয়ান চৌধুরীর প্রতি রাতে বেডে নিত্য নতুন মেয়ে চাই, বাট তোমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এনিওয়েজ, মেডিসিনটা খাও, ব্যথা কমে যাবে। আর এই যে, এটা জন্ম নিরোধক ট্যাবলেট, খাও। এনশিয়ার দিকে মেডিসিন আর পানির বোতল এগিয়ে দিয়ে এনশিয়া আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মেডিসিন খেয়ে নিল। শুয়ে পড়ো, আমি তোমার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছি। খুব ঢং, আমার শরীর ক্ষত বিক্ষত করে অমানসিক নির্যাতন করে এখন আসছে মলম লাগাতে। তুই লাগা তোর মলম। না মানে, থাক, লাগবে না। নো বেবি, না বললে তো হবে না, মলম না দিলে তোমার ক্ষত ঠিক হবে না। আমার শরীর আমি বুঝবো, আপনাকে ভাবতে হবে না। শাট আপ, আবার মাথা গরম করিস না। ভালো ভালো বলছি শোন, না হলে। না মানে, ওকে দিন, আমি লাগিয়ে নিচ্ছি। কথা কি কানে যায় না? বললাম তো আমি লাগিয়ে দিচ্ছি। কি বলো তো, তোমাকে আমার সাথে আরও কয়েকবার বেড শেয়ার করতে হবে তো, তাই ক্ষত ঠিক করতে হবে, তাই তো এত করে বলছি। ভালোবেসে নয়, ওকে? আরে, তোর মতো হাজারো মেয়ে আমার সাথে বেড শেয়ার করেছে। তারপর আয়ান আস্তে আস্তে এনশিয়ার ক্ষত স্থানগুলোতে মলম লাগাতে থাকে। যখনই পেটের কাছে যায় তখনই এনশিয়া আয়ানের হাত চেপে ধরে। আপনি এখানে হাত দিচ্ছেন কেন? আমাকে দিন, আমি লাগিয়ে নিচ্ছি। কেমন সিয়া, একটু আগের কথা ভুলে যাচ্ছ নাকি? তোমার শরীরের সব জায়গায় টাচ করেছি, তোমার শরীরে কোথায় কি আছে সব আমি জানি। তোমার বুকের কাছের আর গলার তিলটা না আমায় খুব টানে। আর আর না থাক, আর বললাম না, লজ্জা পেয়ে যাবে তো। তুমি তো ভুলে গেছো, তাহলে চলো আবার শুরু করি মনে করানোর জন্য। না না না, আমার মনে আছে। নট এগেন প্লিজ। পার্টিতে যখন শর্ট ড্রেস পরে স্কার্ট পরে ছেলেদের সাথে ড্যান্স করো, তখন তো তারা তোমার কোমরে তখন তো তারা তোমার কোমরে পেটে হাত দিয়েই নাচে, তখন তোমার অস্বস্তি হয় না? আর আমি তোমাকে টাচ করলে এত অস্বস্তি? সরি, লাগিয়ে দিন। তোকে পরে দেখে নিব। এখন তোর করা, এখন তোর কথা না মানলে বিপদ, তাই চুপচাপ মেনে নিচ্ছি। তারপর আয়ান যত্ন সহকারে এনশিয়ার সকল ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়ে ওকে বুকে নিয়ে শুয়ে পড়ে। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে কিছু বুঝতে পারছেন না, তাই না? চলুন আপনাদের কয়েক মাস আগে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এলাকার চেয়ারম্যানের মেয়ে এনশিয়া, সবাই তাকে শিয়া বলেই ডাকে। দেখতে অনেক সুন্দর, স্লিম বডি, দুধে আলতা গায়ের রং, চোখ দুটো বড়, আর চোখের পাপড়ি ভ্রু বেশ ঘন, যার কারণে তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। ঠোঁট দুটো টকটকে গোলাপি, লিপস্টিক ইউজ না করলেও চলে। চুলগুলো খুব লম্বা নয়, মাঝারি সাইজের, যেটা সবসময়ই উঁচু করে গার্ডার দিয়ে বেঁধে রাখা। লম্বায় 5 ফিট 5, ভীষণ দুষ্টু, চঞ্চল স্বভাবের মেয়ে, ভালোর সাথে খুবই ভালো, আর অন্যায় সহ্য করে না, প্রতিবাদী মেয়ে। লং ড্রেস, বোরখা, হিজাব এগুলোতে আনকমফোর্টেবল বোধ করে। শর্ট স্কার্ট, টপস, শার্ট এগুলোতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বাবা মায়ের আদরের মেয়ে, বড় এক বোন আছে, নাম ইলমা, আর ছোট ভাইয়ের নাম ইমন। ইলমা ভদ্র শান্ত স্বভাবের মেয়ে,
চুপচাপ থাকতে বেশি ভালোবাসে। কাজকাম, রান্নাবান্না, সেলাই সব পারে। সে অনার্স ২য় বর্ষে পড়ে। এনশিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে আর ইমন ক্লাস 8। এনশিয়া অনেক মেধাবী ছাত্রী, বাট কাজকর্মে পুরা ঢ্যাঁড়স। দুষ্টুমি করতেই ওর দিনরাত কাটে, বাট মন অনেক ভালো। বাবা স্বনামধন্য আর পয়সাওয়ালা ব্যক্তি, তাই এনশিয়ার টাকার অভাব নেই। ফ্রেন্ডসদের নিয়ে প্রায় প্রতিদিনই এলাকার ক্লাবে পার্টিতে যায়, বাট সে ড্রিঙ্ক কখনো করে না। ড্রিঙ্ক, স্পিড এসবের গন্ধ সহ্য করতে পারে না, তাই জুস, পেপসি এগুলোই খায়। অনেকগুলো ছেলে আর মেয়ে ফ্রেন্ড আছে, বাট বয়ফ্রেন্ড নেই। এনশিয়া বরাবরই সবার সাথে একদমই ফ্রি মাইন্ডের মেয়ে। যার সাথে বন্ধুত্ব করবে নিজের পেটে যা আছে সব বলে দিবে। অচেনা অপরিচিত সবাইকেই বিশ্বাস করে, তাই বিপদেও পড়ে। তবুও ওর এই বদ অভ্যেস যায়নি। আয়ান চৌধুরী দেশের সুনামধন্য কোটিপতি বিজনেসম্যান। বিদেশেও তার নানান ব্যবসা রয়েছে। বিজনেসম্যানের পাশাপাশি সে একজন নামকরা গ্যাংস্টার। শুধু দেশে নয়, বিদেশেও তার গ্যাংস্টার রাজত্ব। ১ নম্বরের রকচটা লোক। গায়ের রং উজ্জ্বল হলুদ ফর্সা। চুলগুলো স্পাইক করা থাকে। চুলের রং লালচে কালো। লম্বায় ৬ ফুট ২ ইঞ্চি। জিম করা সিক্স প্যাক বডি। একেবারে পারফেক্ট নিখুঁত ছেলে যাকে বলে। একদম হ্যান্ডসাম চকলেট বয়। সকল মেয়ের ক্রাশ বয়। চোখগুলো মায়াবী। হাসলে হালকা টোল পড়ে, বাট আজ অবধি সেটা কারোর চোখে পড়েনি। কারণ আয়ান চৌধুরী সব সময় রাগী মুডেই থাকে। আজ অবধি কেউ তাকে হাসতে বা কাঁদতে দেখেনি। সবসময় রাগ মাথাতেই উঠে থাকে। তার কাছে অন্যায়ের একমাত্র শাস্তি মৃত্যু। যে সে মৃত্যু নয়, ভয়ঙ্কর মৃত্যু। সবাই বলে আয়ান চৌধুরীর মন বলে কিচ্ছু নেই। পাষাণ হৃদয়ের লোক, দিন কাটে ব্যবসা সামলিয়ে আর গ্যাংস্টারগিরি করে। রাত কাটে তার বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল আর মেয়ে নিয়ে। প্রতি রাত্রেই তার বেডে নিত্য নতুন মেয়ে চাই। হাজারো মেয়ে এক রাতের জন্যে হলেও তার জন্যে পাগল। আয়ান চৌধুরীর ভিতরে ভালোবাসা নামক কোনো ওয়ার্ড নেই। এবার গল্পে ফেরা যাক। গভীর ঘুমে মগ্ন ইনশিয়া। বেডের পাশে অ্যাংরি লুকে দাঁড়িয়ে আছে ইনশিয়ার মা ইরশাদ খান। কারণ ১ ঘন্টা ধরে ডেকে চলেছে ইনশিয়াকে, বাট তার ঘুম ভাঙার নামগন্ধও নেই। ইনশিয়ার ছোট ভাই ইমন মিটিমিটি হাসছে। ইশরাত খানের রাগ আরও বেড়ে যাচ্ছে। ওই, তুই তখন থেকে হেসে চলেছিস কেন? তোর বোনকে ডেকে তোল, আমি আর পাচ্ছি না। আম্মু, ওইভাবে আটকে উঠবে না। আমি জানি আপনাকে কিভাবে তুলতে হয়। আচ্ছা আম্মু, আপু গতকালকে রাতে যে চকলেটসগুলো নিয়ে এসেছিল ওইগুলো কই? ওয়ার্ড্রপের সেকেন্ড ওয়ারে। এবার দেখো, 2 মিনিটের মধ্যে আপনি লাফ দিয়ে উঠে বসবে। এমন চকোলেটের বক্স নিয়ে ইনশিয়ার পাশে গিয়ে বসলো। তারপর একটা চকোলেট নিয়ে প্যাকেট ছিঁড়ে খেতে শুরু করলো। আর ইনশিয়ার কানের কাছে জোরে জোরে বলছে, ইস, চকলেটের স্মেলটা তো দারুণ। ইয়াম্মি, সো টেস্টি। ফ্লেভারটা সেই, আজ সব খাবো। চকোলেটের গন্ধ পেয়ে লাফ দিয়ে উঠে বসে ইনশিয়া। চকোলেট হলো ইনশিয়ার ফেভারিট খাবার। যত দূরেই থাকুক, যত গভীর ঘুমেই থাকুক, চকলেটের স্মেল সে পাবেই, পিঁপড়ার মতো। আম্মু নাও, তোমার মেয়ে উঠে পড়ছে। এতক্ষণে সময় হলো মহারানী? এইসব কি শিয়া? তোর বাবাকে কি বলবো? কি হয়েছে আম্মু? কি হয়েছে মানে? বাজে কত খেয়াল আছে? রাতভর পার্টি করবে আর বেলা করে ঘুমাবে। কাজকর্ম তো কিচ্ছুই করো না। 1 ঘন্টা ধরে ডেকে চলেছি, ওঠার নামই নেই। ও আম্মু, মাই ডিয়ার আম্মু, ইউ নো না, আই সো গুড গার্ল অ্যান্ড ইউ আর মাই বেস্ট আম্মু। একটু হাসো তো দেখি, হাসলে তোমাকে হট লাগে, রাগলে কিন্তু টমেটো। হয়েছে, ইমপ্রেস করতে হবে না। পরে খাওয়ার টাইমও পাবে না তুমি। ঘড়ির দিকে তাকাও দেখি। ও মাই গড, 9টা 16 বাজে। 10টায় কলেজ। আম্মু খাবার দাও, আমি রেডি হয়ে আসছি। বাপ বেটির জ্বালায় আর পারি না। মেয়ে বড় হয়েছে, কোথায় শাসন করবে তা না। মেয়ে রাত 12টা 1টা অবধি পার্টি করে, রাত বেরাতে বাড়ি ফেরে, নিজেও কিছু বলবে না, না আমাকে বলতে দিবে। কবে যে শুধরাবে না। যাই, খাবারটা দিই টেবিলে।
এনশিয়া ফ্রেশ হয়ে একটা অ্যাশ কালারের শর্ট স্কার্ট, গোলাপি টপ আর গলায় একটা মিনি অ্যাশ কালারের ওড়না জড়িয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে উঁচু করে গার্ডার দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়। চোখে হালকা কাজল, গালে হালকা গোলাপি মেকআপ টাচ, ঠোঁটে নামমাত্র পিঙ্ক লিপস্টিক। ব্যাস রেডি হয়ে নিচে যায়। আম্মু, আম্মু, আমার খাবার কই? চেঁচাচ্ছিস কেন? টেবিলে প্লেট দিয়ে ঢাকা আছে, বাটার টোস্ট আর দুধের গ্লাস, খেয়ে নে। এনশিয়া খাওয়া দাওয়া শেষ করে স্কুটি নিয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এনশিয়ার চামচাগুলো, ফ্রেন্ডগুলো। এনশিয়ার 8জন ফ্রেন্ড, যারা সবসময় এনশিয়ার সাথেই থাকে। এরা সবাই এনশিয়ার বেস্ট ফ্রেন্ড। 5জন ছেলে, নাম অভি, আকাশ, সৌরভ, হৃদয়, তুষার। আর 3জন মেয়ে, নাম প্রেমা, রিয়া আর এনা। এনশিয়াকে দেখে সবাই এগিয়ে আসে। কি রে সিয়া, এত দেরি হলো কেন? কখন থেকে ওয়েট করছি। আরে ঘুমোচ্ছিলাম, গত রাতে একটাই পার্টি শেষ করে বাড়ি ফিরছিলাম না, তাই ঘুম ভাঙছিল না। তোরা তো ড্রিঙ্ক করেছিলি, তাও যে এত সকালে কি করে উঠিস আল্লাহ মালুম। আরে বাদ দে, আমাদের অভ্যাস আছে। চল, লেটস গো গাইস। তারপর সবাই মিলে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের প্রায় সব ছেলেরাই ক্রাশ এনসিয়ার, কিন্তু কারোর সাহস নেই এনসিয়াকে প্রপোজ করার। সবাই ভয় পায় এনসিয়াকে। তার কারণও আছে। এনসিয়া অ্যান্ড হার টিমস কলেজের র্যাগিং গ্রুপ। এনসিয়া হলো সবার লিডার। এই তো কিছুদিন আগে একটা ছেলে এনসিয়াকে সাহস করে প্রপোজ করেছিল, আর এনসিয়া তাকে যে উত্তম মধ্যম দিয়েছিল পুরো কলেজ জানে। একে একে 3টে ক্লাস শেষ হওয়ার পরে শিয়া আর ওর চামচাগুলো, মানে তার বন্ধুরা, ক্যান্টিনের দিকে যাচ্ছে। হঠাৎ শিয়ার খেয়াল হয় ক্লাসে তার ফোনটা রেখে আসছে। গাইস তোরা যা, আমি আসছি। ফোনটা রুমে রেখে আসছি, নিয়ে আসি, যা তোরা। ওকে। শিয়া ক্লাসরুমে গিয়ে ফোন নিয়ে আসছে। হঠাৎ ওর পায়ের কাছে টিলের সাথে বাঁধা একটা কাগজ এসে পড়ে। শিয়া কাগজটি নিয়ে খুলে দেখে ভেতরে লেখা, একটু 3rd ফ্লোরে 325 নম্বর রুমে আসবে প্লিজ। আই ওয়েটিং ফর ইউ শিয়া। শিয়া কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে 3rd ফ্লোরের 325 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। শিয়া ভেতরে যায়, গিয়ে দেখে কেউ নেই। হেই, হোয়ার আর ইউ ম্যান? এনিবডি হিয়ার? হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ শুনেই পেছনে ঘুরে দেখে একটা ছেলে দরজা আটকে তার সামনে দাঁড়িয়ে আছে। লম্বায় 5 ফুট 10, উজ্জ্বল শ্যাম বর্ণের, পরনে হোয়াইট টি শার্ট, জিন্স প্যান্ট, হাতে ওয়াচ, মুখে স্মাইল। হেই, হু আর ইউ? I am Rahul Sheikh. You Insia. I am right? ইয়েস অ্যাম আই। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমি তো আপনাকে চিনি না। এখনই জানতে পারবে। রাহুল একটা গোল্ড রিং নিয়ে শিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। সিয়া, আমি তোমাকে সেই দিন শপিং মলে ফার্স্ট দেখেছিলাম। তুমি একটা ছোট বাচ্চার সাথে কথা বলতেছিলে, তাকে আইসক্রিম কিনে দিচ্ছিলে। সেদিন তোমার হাসি, তোমার চোখ দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। তারপর তোমায় ফলো করে জানতে পারি তুমি এই কলেজে পড়ো। দেন আমিও এই কলেজে অ্যাডমিট হই। I need you, Sia. I love you so much. I love you a lot. Do you love me? চুপ করে থেকো না প্লিজ, অ্যান্সার দাও। আমি বুঝতে পারছি তুমি অবাক হয়েছ। এক অপরিচিত ছেলের থেকে এমনটা আশা করনি। নো প্রবলেম, তুমি সময় নাও, বাট শিয়া হঠাৎ করে হো হো করে হেসে ওঠে। শিয়ার হাসি দেখে রাহুল ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হাউ ফানি অল ফর দিস। কলেজে নতুন, তাই চিনিসনি আমায়। আমার বিষয়ে ফুল ইনফরমেশন নিয়ে তারপর আসা উচিত ছিল। আমি হলাম এই কলেজের ডেভিল কুইন। কেউ আমাকে প্রপোজ করা তো দূর, আমার সামনে আসতেই ভয় কাঁপে। আর তুই কিনা ডাইরেক্ট প্রপোজ। তুই তোকারি শুনে রাহুলের মেজাজ বিগড়ে যায়। রাহুল কিছু বলবে তার আগেই শিয়া বলে ওঠে, হেই, হেই ইউ ম্যান, না জেনে ভুল করে ফেলেছিস, তাই মাফ করে দিলাম। এবার সামনে থেকে সর, আমি ফালতু কাজে টাইম ওয়েস্ট করি না। আই এম লেট, আই লিভ নাও।
শিয়া দরজার দিকে পা বাড়াতেই রাহুল শিয়ার হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোকে নর্মাল মেয়ে ভেবেছিলাম। ইউ ডোন্ট নো হু আই অ্যাম। আমি বিখ্যাত গ্যাংস্টার আয়ন চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট। তোকে ভালোবাসতে আমার বয়ে গেছে। তোকে দেখে আমার মনে ধরেছে, তাই তোর সাথে এক রাত হলেও আমি কাটাতে চাই। ভেবেছিলাম তুই সাদা সাদা মেয়ে, বাট আই এম এ রং। নো প্রবলেম, এখন এখানে কেউ আসবে না, তুই আর আমি একা এক রুমে। এবার দেখ তোর সাথে আমি কি করি। রাহুল নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে এগিয়ে যায় শিয়ার ঠোঁটের দুই দিকে। তখনই আচমকা শিয়া নিজের পা দিয়ে জায়গা মতো লাথি দেয়। রাহুল যন্ত্রণায় দূরে সরে যায়। তখন শিয়া নিজের স্কার্টের পকেট থেকে একটা লাইলনের রশি বের করে, যেটা সবসময়ই শিয়ার পকেটে থাকে। শিয়া রশিটা দিয়ে রাহুলকে বেঁধে টানতে টানতে নিচে নেমে সোজা কলেজ মাঠের মাঝখানে চলে যায়। ইতিমধ্যেই অনেকেই এসে জড়ো হয়েছে সেখানে। শিয়া আকাশকে কল করে, সবাইকে আসতে বলে। 5 মিনিটের মধ্যে ওরা এসে ভিড় ঠেলে শিয়ার কাছে এসে দাঁড়ায়। শিয়া একে একে সবটা বলে জোরে জোরে, শুধু রাহুলের আসল পরিচয় ছাড়া। সবাই হতভম্ব হয়ে যায়। তখনই শিয়া বলে, গাইস বলতো এই মুরগিটাকে কি শাস্তি দেওয়া উচিত? শিয়া রাহুলের কাছে এসে রাহুলের বাঁধন খুলতে খুলতে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, একদম তেজ দেখানোর চেষ্টা করবি না, নইলে রুমের ভেতরে যেখানে আঘাত করছে ওখানে সবার সামনে কিন্তু সেইটাই রিপিট করব। রাহুল উঠে দাঁড়ায়। সৌরভ আর হৃদয় জুতার মালা নিয়ে এগিয়ে আসে। তখনই রাহুল ছুটে ভিড় ঠেলে বেরিয়ে যায় আর বলে, দেখে নেব তোকে মিস ইনসিয়া খান। এই অপমানের রিভেঞ্জ আমি শুধু আসলে নিব। তুই জানিস না আমি কি কি করতে পারি। রাহুল চলে যেতেই শিয়া এবং তার টিম অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার উপক্রম। দোস্ত, এটা নতুন ছিল নাকি? তোকে প্রপোজ করার সাহস দেখাই। আরে ভাই, শুধু কি প্রপোজ, আবার কিসও করতে গিয়েছিল? দোস্ত, আজ রাতে কিন্তু নাইট ক্লাবে পার্টি চাই। এত বড় মিশন শেষ করলাম, সেলিব্রেট না করলে কি চলে? কি বলিস গাইস? সৌরভ আর অভি মনে মনে শিয়াকে পছন্দ করে। ওরা কিছুতেই সহ্য করতে পারছে না যে রাহুল নামের ছেলেটা শিয়াকে কিস করতে যাচ্ছিল। সৌরভের মনে একটু সন্দেহ হয়, ছেলেটা কলেজে কি করে আসলো? ওকে দেখে তো মনে হয় না কলেজের স্টুডেন্ট বলে। আর এত সাহস কই পেল সে? কিরে সৌরভ, অভি তোরা চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? আচ্ছা শিয়া, তুই সত্যি করে বলতো ছেলেটাকে চিনিস কিনা? কেন রে, আমি চিনি না ওকে। তুই হঠাৎ এমনটা বলছিস যে হোয়াট হ্যাপেন ইয়ার? দেখ, ছেলেটাকে তো দেখে মনে হয় না কলেজের স্টুডেন্ট, আর সেই বয়সেরও না। ছেলেটা বাহিরের। ওর ভেতরে এত সাহস হলো কি করে বলতো? ও কি তোকে আগে থেকে চেনে? তোকে ফলো করে আসেনি তো দূর? না রে, চিনি না ওকে। এমনি হয়তো আসছিল, এলাকায় নতুন মনে হয়, না জেনে এমন করে ফেলেছে। বাদ দে না। না রে সিয়া, সৌরভ ঠিক বলেছে। বাইরের ছেলে হয়ে হুটহাট কলেজে ঢুকে এরকমটা করার সাহস কই থেকে পেল? কিছু তো ঘাবলা আছেই বস। ওর আসল পরিচয় কি বলতো? কোনো মাফিয়া নয় তো? শিয়া, ভেতরে চল, ক্লাস শুরু হয়ে যাবে। দোস্ত, আমি শুনেছি এলাকায় নাকি মাফিয়াদের বাদশা গ্যাংস্টার আয়ন চৌধুরী আগমন করেছে। রাহুল নামের ছেলেটা তো বলছিল ও নাকি ওই আয়ান চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট, বাট এই সমস্ত কথা এদের বলা যাবে না, শুধু শুধু টেনশন করবে। যা হবার পরে দেখা যাবে। এবার প্রসঙ্গ পাল্টানো উচিত। কিরে, কি বিবে করছিস? কিছু না, শোন না, ও সব আইজারা পোলাপানের কথা বাদ দে। যে ডোজ দিছি আর জিন্দেগিতে এ মুখ হবে না। আজ রাতে নাইট ক্লাবে পার্টি থ্রো করছি, আসিস সবাই, চিল করব। আচ্ছা রিয়া, প্রেম কোথায় রে? আজ একবারও কথা বা দেখা হয়নি। ওরলে বাবালে, কালকেই তো ডেটে গেছিলি বস, আবার লেট নাইট পার্টি করেছি। ও গত রাতে প্রচুর ড্রিঙ্ক করেছে, তাই আজ কলেজে আসেনি, ঘুমাচ্ছে। বাট ফোন সুইচ অফ কেন? ওর বাড়িতে ইলেকট্রনিক প্রবলেম হয়েছে রে, তাই ফোন চার্জ দিতে পারেনি। আজ কেউ আমার সাথে এডিটিংয়ে যায় না বলে। ইস, শখ কত!
কাম অন গাইস, এত উইক হয়ে লাভ নাই। রিয়া একদিন হৃদয়ের সঙ্গে ঘুরতে গেলেই তো পারিস। বেচারা কত কষ্ট বলতো। হুম, আর আমায় কারোর চোখে পড়ে না, তাই না? এই অনাথ নিষ্পাপ ছেলেকে দেখে কারোর মায়া হয় না। এনা তো এবার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এদিকে এদের কাণ্ড দেখে অভি, সৌরভ আর শিয়া হাসতে হাসতে শেষ। ওরে তোরা থাম, আর হাসাস না। হাসি থামে না কেন রে? হাসে ডিম খাচ্ছিস তাই হাসি থামছে না। তোরা যেদিন কারোর প্রেমে পড়বি, কাউকে ভালোবাসবি, সেদিন বুঝবি আমরাও হাসবো। ধুর, আমি আর প্রেম, হাউ ফানি। জিন্দেগিতেও না, কারোর হাতে বাধা পড়তে চাই না ইয়ার। ফুল লাইফ এনজয় করতে চাই। হ্যাঁ, তোর বাবা মা সারা জীবন তোকে বসে খাওয়াবে, তাই না? বিয়ে দিয়ে দিবে বইন। কামন সিয়া, বিয়েটা জলদি কর। ইস, কবে থেকে বিয়ে খাই না। ও বস, কি যে বলিস না, সিয়াকে আবার কে বিয়ে করবে? আমাদের সিয়া যে সিস বরকে লাঠি পেটা করবে, রান্না বান্না কাজকর্ম জানে না, শ্বশুর বাড়ির সবার জীবন তেনা তেনা করে দিবে। তা অবশ্য ঠিক বলেছিস। শিয়া, যা, বদমেজাজি, ওকে কেউ বিয়ে করতে চাইবে না। সিয়া, তুই যেমনই হোস না কেন, আমি যে তোকে অনেক ভালোবাসি রে, কিন্তু তোকে বলতে পারি না। তুই যদি রিজেক্ট করিস আর ফ্রেন্ডশিপ না রাখিস, আমি তোকে অনেক সুখে রাখবো দেখিস। তোকে আমি বিয়ে করব। আগে স্টাডি শেষ করে একটা জব পাই, দেন তোকে মনের কথা জানাবো শিয়া। তোকে কিছু করতে হবে না, রাজধানী করে রাখবো। কাম অন গাইস, তোরা আমার বিয়ে নিয়ে পড়লি কেন? কাম অন গাইস, তোরা আবার আমার বিয়ে নিয়ে পড়লি কেন? আমি কখনো বিয়ে নামক প্যারায় থাকতে চাই না, তাই তো কাজকর্ম শিখি না। ফুল লাইফ এনজয় করব, পার্টি করব। বিয়ে করলে বা প্রেম করলে শুনতে হবে নো পার্টি, নো হাসাহাসি, নো ফ্রিডম, নো ছেলে বন্ধু, ব্লা ব্লা ব্লা। শিয়া, দেখিস তোর কপালে ডেভিল বর জুটবে, তোকে ফুল চেঞ্জ করে দেবে। আমাদের নিয়ে হাসিস, তাই না? তখন আমরাও হাসবো। আমিন। আরে আরে, শুধু ডেভিল নয়, ডেঞ্জারাস ডেভিল, তোর থেকে বড় গুন্ডা হবে। আমিন। বোন, বদদোয়া করিস না রে, এরকম করলে কিন্তু পার্টি ক্যান্সেল। টিফিন ব্রেক কখন শেষ? ওরা ক্লাস না করে মাঠে আড্ডা দিচ্ছে। কলেজ টাইম ওভার, ছুটির বেল দিচ্ছে, সবাই যে যার মতো চলে যাচ্ছে। কিন্তু শিয়ার টিম এখনও আড্ডা দিচ্ছেই। তখনই ওদের ইংলিশ প্রফেসর যাওয়ার সময় শিয়াকে উদ্দেশ্য করে বলল, বড়লোকের মেয়ে, বাবা এলাকার চেয়ারম্যানে বলে কিছু বলতে পারি না। নিজেও নষ্ট হচ্ছে, বাকিদেরও নষ্ট করছো। ক্লাস বাদ দিয়ে কলেজ স্টুডেন্টদের র্যাগিং করা, গায়ে পড়ে অন্যদের সাথে তর্ক করা, আর বাইরে বসে আড্ডা দেওয়া, এগুলো ডেইলি রুটিন হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার যে কেন তোমাদের বাড়িতে রিপোর্ট দেয় না, আমি হলে তো রাজ টিকিট করে দিতাম। আর নয়, আজই তোমার বাবাকে জানাবো। সিয়া, এতক্ষণ ওরা চুপ করে সব শুনছিল। হঠাৎ শিয়া, স্যার, ওই মেয়েটা কেমন আছে কি জানো নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিয়া। মানে কেয়ার, মানে কেয়ার কথা জিজ্ঞেস করছো কেন? সিয়া, কিয়াটা আবার কে রে? আর তুই চিনিস কিভাবে? কিয়া হলো প্রফেসর স্যারের কাজিন, তাই না স্যার? আরে সেদিন আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা বলতে। ওখানে গিয়ে দেখি স্যার কিয়া ম্যাডামকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করার পর স্যার বলল কিয়া নাকি ওনার কাজিন হয়। পরে গিয়ে পায়ে ব্যথা পাইছে, হাঁটতে পারছে না, তাই ধরে ধরে নিয়ে যাচ্ছে। এক নাগারে কথাগুলো বলে থামলো শিয়া। সিয়া, আসলে বলছিলাম যে, কি হলো স্যার, বললেন না যে? ওকে, নো প্রবলেম, আমি বরং আপনার বাড়ি গিয়ে আপনার ওয়াইফকে আস্ক করব। না সিয়া, তোমাদের ম্যাডাম জানে না। উত্তেজিত হয়ে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে, ও, কিয়া ম্যাডামকে গাড়িতে তুলে দেওয়ার সময় ওনাকে 1,00,000 টাকা দিলেন, সেটা কি আপনার ওয়াইফ জানে স্যার? মানে এটাও দেখেছো? কিছু কি শুনেছো তো? জি, শুনেছি আর দেখেছিও। সে মামুনি, বলছিলাম যে আমি তোমার প্যারেন্টদের কিছু বলবো না, আর তুমি এসব ভুলে যাও মা। ঠিক আছে, বলবো না, আর আপনিও চুপ থাকবেন। আমি আপনার গুড স্টুডেন্ট, আপনার কথা কি ফেলতে পারি স্যার? থ্যাঙ্কস বলে লজ্জা দেবেন না। তারপর প্রফেসর শিয়ার মাথায় হাত বুলিয়ে হন হন করে চলে গেল। এদিকে এতক্ষণ ধরে শিয়ার ফ্রেন্ডসরা হতভম্ব হয়ে এসব দেখছিল। আরে সিয়া, এটা কি হলো? বইন, সব তো মাত্র উপর দিয়ে গেল, কিভাবে করলি এমন?
কিয়া কিয়া কে ঘাবলা আছে মনে হচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায়। তোরা থাম, শিয়া কাহিনীটা বলতো। কে এই কেয়া আর স্যারের সাথে কি রিলেশন যে স্যার ভয় পেয়ে পালালো? শুনতে চাস? ওকে গাইস, বলবো বাট এখন নয়, সন্ধ্যায় পার্টিতে গিয়ে তখন বলবো। নাও বাই এভরিওয়ান, আই এম সো টায়ার্ড, আই এম গো টু হোম। ওকে ডিয়ার। তারপর ওরা যে যার বাড়ি চলে গেল। এদিকে একটা অন্ধকার বিরাট রুমে নরম গদিওয়ালা চেয়ারের উপর পায়ে পা তুলে বসে আছে আয়ান চৌধুরী। দুপাশে তার 4 জন করে মোট 8 জন গার্ড। পরনে ব্ল্যাক লং কোট, চোখে ব্ল্যাক সানগ্লাস, পেছনেও 2 জন গার্ড। আর রুমের বাহিরে আরও অনেক গার্ড রয়েছে। সবার পোশাকই সেম। আর আয়ান চৌধুরীর পরনে ব্ল্যাক শার্ট, সামনের 3টে বোতাম খোলা, ব্ল্যাক জিন্স, হাতে ব্র্যান্ডেড ব্ল্যাক কালারের দামি ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস, পায়ে ব্ল্যাক ব্র্যান্ডের শু, চুলগুলো সেট করা বাট ক্ষণে ক্ষণে কপালে এসে কিছু চুল পড়ছে। আর রয়েছে চেহারা ভর্তি ফুল অ্যাটিটিউড, পুরাই ডেঞ্জারাস কিলার লুক। আয়ানের সামনেই দাঁড়িয়ে আছে রাহুল, পরনে ব্লু টি শার্ট, চুলগুলো উস্কো খুস্কো আর মুখে মারের দাগ। হোয়াট হ্যাপেন্ড রাহুল? তোর এই অবস্থা হলো কি করে? আয়ান চৌধুরী অ্যাসিস্ট্যান্ট হয়ে কার হাতে মার খেয়ে আসলি? ইয়ে মানে স্যার, হয়েছে কি, উফ, শাট আপ, জাস্ট শাট আপ। আয়ান চৌধুরী একবার কথা শুনতে অভ্যস্ত, তাও স্পষ্ট। সো স্পিক আপ ড্যাম ইট। স্যার একটা মেয়ে আমার এই হাল করেছে। হোয়াট ননসেন্স! একটা মেয়ের হাতে মায়ের খেয়ে পালিয়ে আসলো বিখ্যাত গ্যাংস্টার আয়ান চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট রাহুল শেখ। গুড, ভেরি গুড, গুড রনি। ইয়েস স্যার। নিউজ চ্যানেলের হেডলাইন হওয়া উচিত কি বলো? স্যার ওই মেয়েটা। হোয়াট ওই মেয়েটা? শাট আপ! এই নিউজটা বাইরে গেলে কি হবে আইডিয়া আছে? রনি, কিল হার। বাট স্যার। আই সেড কিল হার। স্যার আমার একটা কথা তো শুনুন, আমায় এক্সপ্লেন করার চান্স তো দিন। ইউ নো রাহুল শেখ, আয়ান চৌধুরী কাউকে কোনো চান্স দেয় না, না কাউকে মাফ করে। আয়ান চৌধুরীর ডিকশনারিতে যে ভালোবাসা, ক্ষমা এসব কোনো ওয়ার্ড নেই। তুই বহু বছর আমার সাথে আছিস, তাই এক্সপ্লেইন করার চান্স দিলাম। বাট দিস ইজ লাস্ট টাইম। নাও ইউ ক্যান টেল মি হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হু ইজ দ্যাট গার্ল? স্যার আমি একটা কাজে কলেজে গিয়েছিলাম, কারণ ওখানে একদল পকেটে ছিল। হঠাৎ খেয়াল হলো আমার গানের বুলেট শেষ। কলেজের ভিতরে যদি গান বের করি তাহলে স্টুডেন্টরা ভয় পেয়ে যাবে, তাই আমি একটা ফাঁকা রুমে ঢুকি। হঠাৎ ইনসিয়া নামের এক মেয়ে ওই রুমে আসে আর ডোর লক করে দেয়। আমি কিছু আস্ক করার আগেই মেয়েটি আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। আমি মেয়েটিকে থাপ্পড় মারতে যাই, দেন মেয়েটি তার দলবল ডেকে আমাকে মারধর করে। ওরা অনেকে ছিল, আমি একা, তাই ওদের সাথে পেরে উঠিনি। একটা মেয়ে হঠাৎ করে অসভ্যতামি করলো, তাও তোর সাথে। বানিয়ে বলছিস না তো? ইউ নো দ্যাট আমি নির্দোষ কাউকে শাস্তি দেই না। স্যার মেয়েটি হয়তো জানতো আমি আপনার লোক, তাই হয়তো আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এমনটা করেছে। আমি খবর পেয়েছি মেয়েটি এই কলেজেই র্যাগিং টিমের লিডার। এই জন্য আমি মেয়ে জাতিকে লাইক করি না। তারা টাকার জন্য নিজের দেহ দিতেও দ্বিধাবোধ করে না। এভরি নাইটে অ্যাভেলেবল মেয়ে আমার সাথে রাত কাটানোর জন্য পাগল। মেয়ে জাতিরা এরকম, আজ অব্দি ভালো মেয়ে দেখলামই না। সমস্ত গার্ডরা হতবাক হয়ে গেছে, কারণ এই প্রথম আয়ান চৌধুরী হাসলো এভাবে। যদিও এটা সাধারণ হাসি না, ডেঞ্জারাস হাসি, বাট তাও ফার্স্ট টাইম। স্যার মেয়ে জাতিকে এত ঘৃণা করে কেন আজ অবধি জানতে পারলাম না। আচ্ছা স্যার, এরকম হাসছেন কেন বলেন তো? আগে তো কখনো এরকমভাবে হাসতে দেখিনি। এই হাসির মধ্যে লুকিয়ে আছে মেয়েদের জন্য তীব্র রাগ আর ঘৃণা। বেশ কিছুক্ষণ হাসার পর আয়ান চৌধুরী হাসি থামিয়ে নিজেকে সামলে আবারও নিজের রাগী ফেসে আসলো। চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রনি, ইয়েস স্যার। ওই মেয়েটির ফুল ডিটেলস আমার চাই, অ্যাট এনি কস্ট। 3 ঘন্টার মধ্যে সব জানতে চাই।
এক সেকেন্ডও লেট হলে ইউ ফিনিশড। রাগী মোডে বন্দুক হাতে নিয়ে নিজের কপালের সাথে ঘষতে ঘষতে ওকে স্যার। আয়ানের ফোন বাজছে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। হ্যালো। টুট টুট করে ফোন কেটে গেল। যাক, রাতে আমার জন্য বিশেষ ডেকোরেশন করো মনস্টার হোটেলে। আর স্পেশাল মেয়ে রেডি থাকে যেন। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। নাও আই এম বিজি। আই উইল গো টু মাই অফিস। দেয়ার ওয়াজ এ স্মল প্রবলেম। আয়ান নিজের অফিসের জন্য বের হলো, সাথে 4 জন গার্ড। একজন গাড়ির ডোর খুলে দিল। আয়ান গাড়ির ভেতরে ঢুকতেই গার্ড ডোর আটকে দিল। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল, আর পেছনের গাড়িতে 4 জন গার্ড, আর সামনের গাড়িতে 4 জন গার্ড। মাঝখানে আয়ানের কার। আয়ান অল টাইম হাই সিকিউরিটিতে থাকে, যদিও আয়ান নিজেই একাই 100 জনের সাথে ফাইটিং করতে পারে। এদিকে ইনশিয়া বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিল। মীরা আর প্রেমা এসে ওকে ডেকে তুলেছে রাতের পার্টির জন্যে কিছু ড্রেস কিনবে, তাই শিয়াকে নিয়ে শপিং মলে যাওয়ার জন্যে বের হলো। এদিকে আয়ান অফিসে দ্রুত পৌঁছানোর জন্যে ড্রাইভারকে তাড়া দিচ্ছে ফার্স্ট ড্রাইভিংয়ের জন্যে। একটু লাস্ট রেগে মেগে নিচে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো, আর ড্রাইভারকে বলল, আপনি ছোট থেকে আমাদের কার ড্রাইভিং করেন চাচা। আপনাকে আমি সম্মান করি। পৃথিবীতে একমাত্র আপনি আর বিলি। আশ্রম দেখাশোনা করেন, ইনি আয়ানকে বড় করেছেন। আন্টি আমার আপন। হঠাৎ করে আয়ানের সামনের গার্ডদের গাড়িটি থেমে যায়। আচমকা এমন হওয়ায় আয়ান জুড়ে ব্রেক কষে, আর রাগে চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। কপালের রোগগুলি ফুলে উঠেছে। রাগে কটমট করতে করতে গাড়ি থেকে বের হলো আয়ান। তারপর সামনের কারের কাছে গিয়ে কারের ডোর খুলে একজন গার্ডের কলার ধরে টেনে বের করলো। হোয়াট দ্য হেল, হাউ ডেয়ার ইউ স্টুপিড! এভাবে ব্রেক করলি কেন? স্যার, সামনে একটা মেয়ে। ওয়ার? সামনে শিয়া একটা কিছু বাচ্চাদের সাথে হাসাহাসি করছে, তাদের রং বেরঙের বেলুন ধরিয়ে দিচ্ছে। শিয়ার পাশেই দাঁড়িয়ে আছে রিয়া আর প্রেমা, ওদের হাতে 2টো বক্স। শিয়া এনার কাছ থেকে বক্সটি নিল। বাবুরা এদিকে এসো, দেখো কতগুলো চকলেটস। কে কয়টা নেবে বলো বলো, সবাই এসো। সব বাচ্চারা শিয়াকে ঘিরে ধরলো, আর শিয়া হাসি মুখে সবাইকে চকলেটস দিচ্ছে। এদিকে আয়ান হাঁ করে তাকিয়ে আছে শিয়ার দিকে। ববির ডাকে ঘোর কাটলো তার। স্যার, কি হলো? আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? নিজেকে সামলে নিয়ে গার্ডের কলার ছেড়ে, শাট আপ! এখন তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? আমি কখন কোথায় দাঁড়াবো? স্টুপিড! সরি স্যার, আসলে আপনার তাছাড়া ছিল না। শাট আপ! গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। তারপর আয়ান শিয়াকে নিচ থেকে ওপর অবধি একবার দেখলো। দেন রাগে চোখ মুখ লাল হয়ে গেল, কারণ শিয়া একটা শর্ট স্কার্ট পরেছে যেটা হাঁটুর উপর অবধি, হাঁটু থেকে পা পুরোই দেখা যাচ্ছে। আর শর্ট একটা টপ পরেছে যেটার হাতা নেই, সেমিসের চিকন হাতার মতো। আর দুহাত উঁচু করে যখন শিয়া বাচ্চাদের কোলে নিচ্ছে, তখন টপ উঁচু হয়ে পেট দেখা যাচ্ছে। আয়ান রাগে গজগজ করতে করতে শিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর কোনো কিছু না বলেই ডাইরেক্ট একটা থাপ্পড় মেরে দেয়। আচমকা থাপ্পড় খেয়ে শিয়া, এনা আর রিয়া 3 জনই শকড। Hey you stupid girl, what are you doing now? শকড হয়ে তাকিয়েই আছে আয়ানের দিকে। Hey nonsense, speak up. মাঝ রাস্তায় এসব কি, হ্যাঁ? মিনিমাম সেন্স নেই? যদি আমরা ব্রেক না করতাম কি হয়ে যেত, কোনো আইডিয়া আছে? এবার শিয়ার ধ্যান ভাঙল। হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে থাপ্পড় দিলেন কোন সাহসে? আমি এখানে কি করছি তার কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমরা সাইডে যাচ্ছি। এদিকে এনা তো ভয়ে বরফ হয়ে গেছে, কারণ এনা জানে আয়ান চৌধুরী কে। ও অনেকক্ষণ ধরে শিয়াকে থামানোর চেষ্টা করছে, বাট পারছে না। এক্সলাস্টন শিয়ার কাঁধ ধরে চড়ে ঝাঁকুনি দিল। শিও, আর ইউ ক্রেজি? কি শুরু করেছিস তুই? তুই কি জানিস এটা কে? রাগে ফুঁসতে ফুঁসতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো শিয়া। বইন রে বইন, উনি বিখ্যাত বিজনেসম্যান অ্যান্ড
গ্যাংস্টার আয়ান চৌধুরী, ওনার এক কথায় বাগে গরুতে এক ঘাটে জল খায়, আর তুই ওনার সাথে তর্ক করছিস? শিয়ার হুঁশ হলো এবার। একবার নিচ থেকে ওপর অব্দি আয়ানের দিকে তাকালো। ব্ল্যাক শার্ট, প্যান্ট, শার্টের সামনের 3টে বোতাম খোলা, চুলগুলো সেট করা, ফর্সা চেহারা, গালে চাপ দাড়ি, হট হ্যান্ডসাম বয়। বাট চোখ দুটোর আগে অসম্ভব লাল হয়ে আছে, যেন আগুন ঝরে পড়বে। কপালের রোগগুলি ফুলে উঠেছে, আর তার দৃষ্টি শিয়ার দিকে। শিয়া এক শুকনো ঢোক গিলল। বলো, আর কি কি বলতে চাও? আমি কি কি যেন বলছিলে? শার্টের হাতা ফোল্ড করতে করতে দাঁতে দাঁত চেপে বলল। তুই থাম, আমি বলছি। আসলে শিয়া, প্রেমা আর রিয়া স্কুটি করে শপিং মলের দিকে যাচ্ছিল। হঠাৎ তাদের স্কুটির সামনে একটা বাচ্চা এসে পড়ে, আর শিয়া তাড়াতাড়ি করে ব্রেক করে, যার কারণে ওরা 3জনই পড়ে যায়। এনা পেছনে থাকায় ওর কিচ্ছু হয়নি। প্রেমার মাজায় ব্যথা লাগছে, আর শিয়ার হাতের কনুইয়ের কাছে ছুলে গেছে। 3জন উঠে দাঁড়ায়। শিয়া বাচ্চাটির কাছে যায়। বাচ্চাটির বয়স 6 বছর হবে। দেন বাচ্চাটিকে কোলে নেয়। বাবু, তোমার নাম কি? তুমি এভাবে রাস্তায় ঘুরছো কেন? অ্যাক্সিডেন্ট হলে কি হবে বলো তো? আজ আমরা টাইমলি ব্রেক না হলে কি হতো? আন্টি, আমার নাম সোহান। আমাগো পেটে বড় খিদা, 2 দিন ধরে কিছু খাই নাই। আমাগো বোন ভাইয়ারাও না খাইয়া রইছে। আমার ছোট বোনদা খিদার জ্বালায় ছটফট করতেছে, তাই আমি ভিক্ষা করতে আইছিলাম। যা পামো কিছু খাওয়ার কিনা ভাই বোনেরে খাওয়ামো, কিন্তু দেখেন কেউ একটা কিছু দিল না। শিয়ার বড্ড মায়া হলো। আমি ওয়েট করছি। তারপর সোহাগ। আচ্ছা, আমি তোমাদের খাওয়াবো। আর কে আর কে কে আছে বলো? কয়জন তোমরা? সত্যি খাওয়াবেন? সবাইকে ডেকে নিয়ে আসো, যাও। তারপর সোহান শিয়ার কোল থেকে নেমে বস্তির দিকে দৌড় দিল। 5 মিনিট পর 13 জন ওর বয়সী, ওর থেকে একটু বড় ছোট বাচ্চাদেরকে নিয়ে হাজির হলো। তারপর শিয়া, এনা আর প্রেমা সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ালো। শিয়ার কথায় এনা চকলেট কিনতে সাইডের দোকানে গেল। রাস্তার ওই পাশে এক বেলুনওয়ালা দেখে বাচ্চারা সেদিকে দৌড়ে আসলো। শিয়াও পেছন পেছন আসলো। বাচ্চারা সবাই রাস্তার মধ্যে হই হুল্লোড় করছে। শিয়া বেলুন কিনে ওদের দিল। স্যার, সিয়ার সত্যিই দোষ ছিল না, বাচ্চারা অবুঝ, ওরাই রাস্তার মধ্যে লাফাচ্ছিল। সব শুনে আয়ানের রাগ কমে গেল, আর শান্ত দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো। কিছু বলবে তার আগেই একটা 5 বছরের বাচ্চা দৌড়ে আসলো, এক মগ পানি আর স্যাভলন আর তুলো নিয়ে। আপু, আপু, তোমার তো হাত কাইটে গেছে, দাও পরিষ্কার কইয়া দি, নইলে ঘাও হয়ে যাবে নি। না শোনা, কিছু হবে না, আমি পরে ক্লিন করে নিব। তোমরা এখন যাও, এগুলো খাও আর খেলাধুলো করো। বাচ্চারা চলে গেল। এদিকে আয়ানের বডিগার্ডরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এদিকে। যে আয়ান চৌধুরী প্রয়োজনের অতিরিক্ত একটা কথা বলে না, সেই আয়ান চৌধুরী এতক্ষণ ধরে এদের সাথে কথা বলছে, তাও আবার মেয়েদের সাথে। আয়ানের ফোনে কল আসছে। আয়ান পকেট থেকে ফোন বের করে কানে ধরল। হ্যালো, ইয়েস, আই এম কামিং ইন 5 মিনিটস। টুট টুট করে। তোরা আমার পিছনে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? মরার শখ হয়েছে? গো। গার্ডরা ভয়ে গাড়িতে গিয়ে বসালো, আর আয়ান আরও একবার শিয়াকে ওপর থেকে নিচ অব্দি দেখে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, এই স্টুপিড গার্ল, এসব কী ধরনের ড্রেস পরেছো? পাবলিককে নিজের শরীর দেখাতে চাও? চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকালো। স্যার, ও আসলে এসব ড্রেসে কমফোর্টেবল ফিল করে, ও এতেই অভ্যস্ত। তোমাকে কিছু বলতে বলেছি আমি? তুমি কি ওর চামচা নাকি? লিভ। এনা চুপচাপ রাস্তার সাইডের বেঞ্চে গিয়ে প্রেমার পাশে বসলো, আর আয়ান শিয়াকে বলল, হে ইউ, এতই যদি ছেলেদের শরীর দেখানোর শখ থাকে, আমার কাছে আসতে পারো। এভরি নাইট আমি ফ্রি। আজ একজন মেয়েকে অলরেডি বুক করা আছে, কাল না হয় তুমি এসো। শিয়ার মাথা এবার গরম হয়ে গেল। হাউ ডেয়ার ইউ! আপনাকে কিছু বলছি না বলে পেয়ে বসছেন নাকি? আপনার সাহস কি করে হয় আমাকে এ ধরনের কুপ্রস্তাব দেওয়ার? ও শাট আপ! কারো সাহস নেই আমার সামনে মাথা তুলে দাঁড়ানোর। আর তোমার মতো একটা সাধারণ মেয়ে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো? তোমাকে তো আমি... আপনি কি, হ্যাঁ লিসেন, আমার যেটাতে
কমফোর্টেবল ফিল হয় সেই ড্রেসটাই পরবো। আপনি কে যে আপনার কথা শুনবো? আমি শর্ট ড্রেস পরি মানে এই নয় যে আমি সেই টাইপের মেয়ে যেমনটা আপনি মিন করছেন। হে ইউ, স্টপ! আপনি অনেক বলেছেন, এবার আমি বলবো, আপনি শুনবেন। আপনি একটা ক্যারেক্টারলেস ছেলে, আপনি একটা ক্যারেক্টারলেস বয়। আপনার চরিত্রের ঠিক নেই, তাই আপনি মেয়েদের এই ধরনের প্রস্তাব দেওয়ার সাহস পান। অবশ্য আপনার মতো চরিত্রহীন লোকের কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায়? আপনারা তো শুধু চেনেন টাকা, টাকার মোহে সব করতে পারেন। অহংকারের সীমা নেই আপনার। শুনুন, আপনার মতো অত কোটি কোটি টাকা না থাকতে পারে, বাট আমাদেরও প্রচুর টাকা আছে। তবুও আমরা আপনার মতো ক্যারেক্টারলেস নই। চরিত্র নিয়ে কথা বলায় আয়ানের রাগ এবার চরমে পৌঁছলো। চোখ রক্তবর্ণ ধারণ করেছে, কপালের রগ ফুলে উঠেছে, রাগে থরথর করে কাঁপছে আয়ান। এখনই যেন শিয়াকে কাছে চিবিয়ে খাবে। শুনুন মিস্টার আয়ান চৌধুরী, আপনি আমাকে প্রস্টিটিউট বললেন না? সেটা আসলে আপনি নিজেই। তাই এক নারীতে আপনার হয় না। সব মেয়েকে এক ভাববেন না। আমি আলাদা, আমার কাছে আমার সম্মানটাই আগে। এই জন্যই আমি ছেলেদের আনলাইক করি। সব ছেলেই মেয়েদের শরীরের জন্য আসে, তাদের কাছে মেয়েদের কোনো মূল্যই নেই। তাদের কাছে শারীরিক চাহিদাটাই আগে। আপনি তার জলজান্ত উদাহরণ। আপনার মতো ক্যারেক্টারলেস লোকের সাথে কথা বলা মানে নিজের মুখ আর টাইম নষ্ট করা। এখান থেকে চলো গাইস। প্রেমা আর এমা তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওরা দুজন একে অপরকে জড়িয়ে কাঁপছে। যাবি না তাই তো? ওকে, তোরা থাক। আই এম লিভ রাইট নাও। যার ইচ্ছে হয় আয়, না হলে থাক। এদিকে আয়ান শিয়াকে কিছু বলবে তখনই আবার কল আসলো ইয়েস। ওপাশ থেকে। ইডিয়েট, নিজেরা ম্যানেজ করতে পারিস না আর আমার অফিসে জবের জন্য আসিস কোন যোগ্যতায়? আজ তোদের চ্যাপ্টার ফিনিশড। আই এম কামিং। তারপর আয়ান চৌধুরী তাদের গার্ডদের সাথে গাড়িতে গিয়ে বসলো। এর মধ্যেই শিয়ারা চলে গেছে। আয়ান গাড়িতে বসে রাগে ফুঁসছে। আজ অল্পের জন্য বেঁচে গেলে মিস সিয়া। কল না আসলে আজকেই দেখে নিতাম তোমাকে। আমি আয়ান চৌধুরী, মেয়েরা আমার সাথে এক রাত কাটানোর জন্য হলেও পাগল, আর তুমি আমায় রিজেক্ট করেছো। শুধু তাই নয়, ইউ ইনসাল্টেড মি। আয়ান চৌধুরী কাউকে ছাড়ে না। তোমাকে তো আমার সাথে বেড শেয়ার করতেই হবে। ইটস মাই চ্যালেঞ্জ। তোমার জীবনটা নরক বানিয়ে ছাড়বো। আয়ান চৌধুরীর কাছে কোনো ভুলের ক্ষমা নেই, আর ভুলের শাস্তি একটাই, সেটা হলো মৃত্যু, যন্ত্রণাদায়ক মৃত্যু। তোমাকে আমি ধীরে ধীরে শেষ করব। আমার সাথে টক্কর নিয়ে জীবনে খুব বড় ভুল করলে মিস সিয়া। অফিসে পৌঁছানোর পরে আয়ান প্লাস বডিগার্ডরা অফিসে ঢুকলো। আয়ান নিচের কেবিনে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। পেছনে আর দুই সাইড বডিগার্ড। আয়ানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অফিসের ম্যানেজার। হোয়াট হ্যাপেন্ড ম্যানেজার? স্যার, রিয়াদ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন বাইরে আমাদের বিরোধী দলের কাছে লিক করে দিতে চেয়েছিল। হোয়াট? ওয়ে ইজ শি? স্টোররুমে আটকে রেখেছি। ববি? ইয়েস স্যার। শিয়া ঘরের নিজের পুরনো বই খাতা ছিঁড়ে টুকরো টুকরো করছে, তবুও রাগ কমছে না। এটা আসলে আমার স্বভাব। রাগ উঠলে হাতের কাছে যেটা থাকে সেটা আস্ত থাকে না, তাই পুরনো বই খাতা আশেপাশে রাখি আর রাগ উঠলে সেগুলোর ওপর রাগ মেটাই। শিয়ার পুরো রুম জুড়ে কাগজের ছড়াছড়ি। ভেতর থেকে রুমের দরজা লক করে দেওয়ায় কেউ রুমে ঢুকতে পারছে না। এলবা, ইমন আর শিয়ার আম্মু দরজা ধাক্কাচ্ছে, কিন্তু শিয়া খুলছে না। আম্মু, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, লিভ মি অ্যালোন। সবাই নিচে গেল। আম্মু, তোমার মেয়ের আবার কি হলো বলো তো? আমি কি বলবো? যা যেদি মেয়ে, তোর বাবার আজকারাই মাথায় উঠে গেছে। আমার মনে হচ্ছে আপুকে কেউ কিছু বলছে, না হলে আপুর এত রেগে যাওয়ার কথা নয়। আমি তোদের বাবাকে কল করে বলি, তোর বাবা ছাড়া শিয়াকে কেউ থামাতে পারবে না। না আম্মু, আব্বু শুধু শুধু টেনশন করবে। সিয়াকে তো চেনো, কিছুক্ষণ একা থাকলে ঠিক হয়ে যাবে, পরে না হয় জেনে নিব। তোরা যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। আমি রুমে গেলাম, ভাল লাগছে না কিছু। এই বাড়িতে যার যেমন খুশি তেমন ভাবে থাকে, আমার কোনো মূল্যই নেই।
শিয়ার আম্মু রেগে চলে গেল। সত্যি আব্বু, কেন যে শিয়াকে কিছু বলে না? রাত 12টা 1টা অবধি ক্লাবে পার্টি করে, আব্বু সেটাও অ্যালাউ করে। শিয়াকে নিয়ে আমারও টেনশন হয়। দিনকাল যা পড়েছে, টিভি খুললেই ধর্ষণের নিউজ। ইমন হাঁ করে ইলমার দিকে তাকিয়ে আছে। কিরে, এভাবে কি দেখছিস? দেখছি আমার বড় আপু সত্যিই এবার অনেক বড় হয়ে গেছে। হাবুকে বলতে হবে বিয়ের ব্যবস্থা করতে। ওই থামবি? আমি আবার কি করলাম রে? এই যে হামুর মতো বড় বড় কথা শিখে গেছো, টেনশন করার বয়স হয়েছে। আমি তো জানি মেয়েরা বিয়ের পর টেনশন করে, তাই তো বলছি বিয়ের বয়স হয়ে গেছে তোমার। তবে রে, খালি পাকা পাকা কথা, তাই না? ওরে বাবা, পালাই। এদিকে শিয়া 1 ঘন্টা শাওয়ার নিল, তারপর চেঞ্জ করে রুমে এসে ঘুম দিল। 5:50 ফোনের শব্দে ঘুম ভাঙে শিয়ার। হ্যালো। কিরে, ঘুমাচ্ছিস নাকি? তোর ফোনের শব্দে ঘুম ভাঙলো, বল কি বলবি? কি বলবো মানে? পার্টির কথা ভুলে গেলি নাকি? টাইম দেখছোস? ও শিট, আমার তো খেয়ালই ছিল না। সব হয়েছে ওই গোমরা মুখ হনুমানটার জন্য। কিরে, হনুমানটা আবার কে? কিছু না, বাদ দে। বাকিরা কোথায়? প্রেমা আমার কাছে আছে, আর এনা পার্লারে গেছে। হৃদয়, আকাশ আর তুষার সৌরভের বাড়িতে গেছে। ওরা 4 জন একসঙ্গে আসবে। অভির খবর জানি না। ওকে, আমি ওকে কল দিয়ে জেনে নিচ্ছি। ওকে, তুই রেডি হয়ে নে ফার্স্ট, লেট হয়ে যাবে। আমাদের তো আবার ক্লাবে সব ম্যানেজ করে নিতে হবে। আমরা আগে যাব। ওকে। তারপর শিয়া অভিককে কল দিল। হাই অভি। সিয়া। হোয়ার আর ইউ? ওয়াই? আরে ইয়ার, পার্টি অ্যাটেন্ড করবি না তুই? অবভিয়াসলি আই এম কামিং সুন। একটু মার্কেটে আছি, তোরা ক্লাবে চলে আয়, আমি এসে পড়বো। ওকে, আমি রেডি হয়ে নিই, বাই। এরপর শিয়া রেডি হয়ে নিল। হোয়াইট কালারের একটা হাতা কাটা শর্ট টপস, তার উপরে নেভি ব্লু কালারের বেবি ম্যাচিং কোটি, নেভি ব্লু শর্ট স্কার্ট। চুলগুলো উঁচু করে ঝুটি করলো বরাবরের মতোই। ঠোঁটে হালকা পিঙ্ক বেবি লিপস্টিক, চোখে হালকা কাজল, হালকা মেকআপ, কানে ছোট্ট এয়ার রিং, গলায় একটা সিলভার রঙের পেন্ডেন্ট যার উপরে নীল পাথর বসানো, হাতেও সেম ডিজাইনের একটা ব্রেসলেট, সিলভার রঙের হাই হিল। ব্যাস রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল। একটা অন্ধকার গোডাউনে বড় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আয়ান চৌধুরী। সামনে একটা চেয়ারের সাথে বাঁধা আছে একটা ছেলে, মুখ বাঁধা। আমার স্পেশাল এমপ্লয়ি, হাউ আর ইউ? উপস, সরি। জ্যাক, ওর মুখের বাঁধনটা খুলে দে। জ্যাক রিয়াদের মুখের বাঁধন খুলে দিল। তো এবার বলেন, কেমন আছেন আপনি মিস্টার রিয়াদ? সরি স্যার, আর কখনো হবে না। কি হবে না রিয়াদ? তুমি কি কোনো ভুল করেছো? সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ ফরগিভ মি স্যার, লাস্ট চান্স দিন। আয়ান চৌধুরীর কাছে কোনো ভুলের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। শুধু মৃত্যু নয়, ভয়ঙ্কর মৃত্যু। তুই শুধু ভুল করিসনি, আবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। তোকে ছেড়ে দিব? জ্যাক, মরিচের গুঁড়ো, লবণ, গরম লোহার শিক আর অ্যাসিড নিয়ে আয় ফার্স্ট। ইয়েস স্যার, এই নিন। তারপর আয়ান লোহার শিকটা হাতে নিল। এই হাত দিয়ে আমার ফাইল সরিয়েছিস, তাই না? এই হাত আমি অ্যাসিডে পোড়াবো। তারপর রিয়াদের 2 হাতে অ্যাসিড ঢেলে দিল আয়ান। যন্ত্রণায় চিৎকার করছে রিয়াদ, আর সেটা দেখে পৈশাচিক হাসছে আয়ান। তারপর পোড়া স্থানে মরিচের গুঁড়া আর লবণ লাগিয়ে দিল আয়ান। এই চোখ দিয়ে তুই লালসা করেছিস, এই চোখ আমি উপড়ে নেব। তারপর গরম লোহার শিক দিয়ে রিয়াদের 2 চোখ উপড়ে দিল আয়ান। তারপর সেই জায়গাতেও মরিচ গুঁড়ো আর লবণ ছিটিয়ে দিল। তারপর পুরো শরীরে অ্যাসিড ঢেলে দিল। এবার মর তুই, ধীরে মর। যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা গেল রিয়াদ। জ্যাক, এই জানোয়ারের লাশটা গুম করে দে, আর এই জায়গাটা একদম ক্লিন করে ফেল, কোনো চিহ্ন আর যেন না থাকে। আই নিড টু লিভ নাও।
তারপর আয়ান সেখান থেকে বাড়ি চলে আসলো। বিছানায় টান হয়ে শুয়ে আছে আয়ান। হঠাৎ রনি এসে উপস্থিত হলো দরজার কাছে। মে আই কামিং স্যার? ইয়েস কাম। মেয়েটার ডিটেলস জানতে পারছো? জি স্যার। স্পিক আপ। ওর পুরো নাম ইনসিয়া খান, ডাকনাম সিয়া। ওর বাবা ইউসুফ খান, এলাকার চেয়ারম্যান। ইনসিয়ার বড় একটা বোন আছে, নাম ইলমা খান, ওরা সেকেন্ড ইয়ারে পড়ে। আর ছোট ভাই ইমন খান, অষ্টম শ্রেণীতে পড়ে। মা আশা খান হাউস ওয়াইফ। ইনসিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আজ সে মেয়েকে দেখলাম, সেই মেয়ে নয়তো? সরি স্যার, পিক তো নেই। ড্যাম ইট, কাজের কাজেই ফেল। লিভ মি অ্যালোন। স্যার, হোয়াট? আরেকটা কথা। বল। মেয়েটা আজ সন্ধ্যায় হোটেল মুনিস্টারের নাইট ক্লাবে পার্টি রেখেছে। আজ সন্ধ্যায় ওখানে ইনসিয়া আর ওর ফ্রেন্ডসরা পার্টি অ্যাটেন্ড করবে। ওকে, তুই যা। হ্যালো স্যার। জ্যাক, তোকে বলেছিলাম হোটেল মুনস্টারে স্পেশাল রুমের ব্যবস্থা করতে, করেছিস? ইয়েস স্যার। আর মেয়ে রেডি? ইয়েস স্যার, অল ডান। মেয়েটিকে ক্যান্সেল করে দে। বাট স্যার, সরি স্যার। ওকে স্যার, অ্যাজ ইউ উইশ। এবার দেখতে হবে এই ইনসিয়াই সেই সিয়া কিনা। যদি তুমি হও তাহলে আজ থেকে তোমার নরক যাপন শুরু, মিস সিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ক্লাবে সিয়া বেবি, দেখ তো ডেকোরেশন ঠিক আছে তো? ও ফারে ইয়ার, পার্টি তো তোরা চাইলি, তাই তো আমি পার্টি থ্রো করলাম। তোদের যেমন ভালো লাগে কর, বিল দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য তোকে এত ভালো লাগে। লাভ ইউ জানু। হুইসে, পাম দিতে হবে না, ফেটে যাব তো এত পাম দিলে। এনিওয়ে, ছেলেগুলো কই রে? আই ডোন্ট নো। প্রেমা তুষারকে কল দে তো। দিছিলাম, ওরা আসতেছে, চলে আসবে। আচ্ছা বই, তোর কি হয়েছে বলতো? তখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস। এনিথিং রং? আরে সকালে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে মাজায় ব্যথা পাইছি রে, এখনো ব্যথা আছে। তুই যে কি করিস না, দেখে শুনে হাঁটবি না, পড়লে কি করে? ওই যে সকালে শিয়ার। প্রেমা পুরো কথা বলার আগেই শিয়া থামিয়ে দিয়ে বলল, আরে সকালে প্রেমা আমাদের বাড়ি আসছিল, আমরা দুজন শয়তানি করার সময় ও পড়ে গেছিল। ও, তুইও পারিস? কিন্তু শিয়া, আমরা তো। শোন, শিয়া এনা আর প্রেমাকে সাইডে ডেকে এনে বলল, সকালে কি কি হয়েছে কাউকে বলিস না, সবাই শুধু শুধু টেনশন করবে। আর ওই যে কি জানো নাম, হ্যাঁ আয়ান চৌধুরী, এইসব কথা জানলে ওরা ভয় পাবে। কথাটা আমাদের তিনজনের মধ্যেই থাক। ওকে। Hey guys, welcome in. এতক্ষণে টাইম হলো? সরি বেবি, মুভির জন্য একটু লেট হলো, ও মার্কেটে গিয়েছিল তাই। কি রভি, কোনো মানাস জানিস না? বাজে কথাও দেখছিস? আমি ফুল আনতে গেছিলাম সিয়ার জন্য, ও একা এত বড় কাজ করলো, ওকে তো একটা ফুলের বুকে দেওয়াই যায়। এই নে সিয়া, এটা তোর। ওয়াও, নাইস, বিউটিফুল স্মাইল। প্রেমা, তোমার কি হয়েছে? একা একা এখানে বসে আছো কেন? আরে ও সকালে পড়ে গিয়ে মাজায় ব্যথা পাইছে, তাই। ইসরে, আজ আমরা সবাই ড্যান্স করব, বাট আমাদের প্রেমা আজ শুধু বসে বসে দেখবে। এই কষ্ট কোথায় রাখি? আমি আছি তো, ওকে কোলে নিয়ে নাচবো। আফটার অল শি ইজ মাই জিএফ প্লাস ফিউচার ওয়াইফ। কি ভালোবাসা! আমাদের কেউ ভালোবাসে না। ওকে বেবি, আমি তোমাকে কোলে নিয়েই ড্যান্স করব। রিয়া, রিয়া আমিও। এক ঝুড়ি ফুলের মাঝে আমরা 3 ওজন শুকনো পাতা, কি বলিস সিয়া, সৌরভ? সবাই হো হো করে হেসে দিল। রাত 8:03, আয়ান চৌধুরী আর ওর গার্ডরা আসলো। আয়ান ভেতরে ঢুকলো। রনি, হু ইজ শি? ও যে ড্যান্স ফ্লোরে ড্যান্স করছে, হোয়াইট টপ ব্লু স্কার্ট, ওই মেয়েটি। আয়ান চোখ ঘুরিয়ে ডান্স ফ্লোরের দিকে তাকাতেই রাগে চোখ মুখ লাল হয়ে গেল। কপালের রগগুলো ফুলে উঠেছে, হাতের মুঠ শক্ত করে রইল, কারণ ড্যান্স ফ্লোরে শিয়া দুটো ছেলের সাথে ডান্স করছে। শর্ট টপ পরার কারণে ডান্স করার সময় একটু পরপর টপ উপরে উঠে পেট কোমর বের হয়ে যাচ্ছে। আর ওই দুটো ছেলে ডান্স করতে করতেই একটু পরপর শিয়ার উন্মুক্ত পেটে কোমরে টাচ করছে। সেদিকে শিয়ার নজরই নেই, সে তো ডান্স করতে ব্যস্ত।
এদিকে আয়ান রাগে কটমট করছে। একটা টেবিলে গিয়ে বসে কাচের গ্লাস জোরে চেপে ধরল। মুহূর্তেই গ্লাসটি ভেঙে গিয়ে হাত কেটে হাত থেকে ব্লিডিং হতে শুরু করলো। করে কিছু কাচও হাতে গেঁথে গেছে, কিন্তু আয়ানের সেদিকে খেয়ালই নেই। সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে। রনি গাড়ি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে দৌড়ে আসলো। স্যার আপনার হাত থেকে ব্লিডিং হচ্ছে, হাতটা দিন ক্লিন করে দিই স্যার প্লিজ। রনির চোরাচুরিতে আয়ান আর কিছু বলল না। রনি তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। স্যার ডান। এনিথিং রং স্যার? এনি প্রবলেম? নো, ইউ ক্যান গো। ওকে স্যার। কি হচ্ছে নাকি আমার সাথে? আমি আজ অব্দি এত মেয়ের সাথে বেড শেয়ার করেছি, তারা সবাই তো এই যে শর্ট ড্রেস পরতো, তখন তো এমন লাগেনি। বাট এই মেয়েটাকে শর্ট ড্রেসে কেন সহ্য করতে পারছি না? অন্য কেউ ওর দিকে তাকালে, ওকে টাচ করলে এমন রাগ হচ্ছে কেন আমার? ও ও তো আমাকে ইনসাল্ট করেছে। আমি তো ওকে চরম শাস্তি দিতে চাই, বাট এরকম দুর্বল হয়ে যাচ্ছি কেন আমি? তবে কি আমি ওকে নো নো আমার জীবনে কোনো মেয়েকে আসতে দেব না। আই জাস্ট হেট গার্লস। মেয়েরা শুধু আমার নাইট বেড পার্টনার হতে পারবে, আমার জীবনে তাদের কোনো জায়গা নেই। নেভার। আমি তোমাকে ছাড়বো না সিয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সার্বজনীন সিঙ্গেল গার্ল ইনসিয়া এবং সিঙ্গেল ভয়েস অভি অ্যান্ড সৌরভের পারফরমেন্স। আপনারা নিশ্চয়ই ভাবছেন এদেরকে সার্বজনীন সিঙ্গেল বলার কারণ কি? কারণ একটাই, আমাদের শিয়া মানে ইনসিয়া চিরকুমারী থাকতে চায়। সে কখনো বিয়েই করবে না, কোনো রিলেশনশিপেও যাবে না। সো ফুল লাইফ এনজয় করতে চায় আজকের মতো। আর আমাদের সৌরভ আর অভির কোনো মেয়েকে মনেই ধরে না, তাই আশা করা যায় এরাও সার্বজনীন সিঙ্গেল। সবাই হো হো করে হেসে দিল। ইস রিয়া, কি করছিস এসব? কলেজে সব ছেলে মেয়ে আছে এখানে। সো হোয়াট, নো প্রবলেম, জাস্ট চিল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার আমাদের আকাশ প্লাস এনা, তুষার প্লাস প্রেমা, হৃদয় প্লাস রিয়া কাপল ডান্স করবে। সো গাইজ স্টার্ট নাও। ওরা ড্যান্স ফ্লোরে গিয়ে ড্যান্স শুরু করলো। সৌরভ, শিয়া এবং অভি একটা টেবিলে বসে আছে। সৌরভ আর অভি ড্রিঙ্ক করছে, শিয়া পেপসি খাচ্ছে। হঠাৎ শিয়া, গাইজ তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। অনেকক্ষণ ডান্স করে একটু টায়ার্ড লাগছে, চোখে মুখে পানি দিলে ফ্রেশ ফিল হবে। তারপর শিয়া ওয়াশরুমে গেল। আয়ান যেন এইরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল। শিয়া উঠে যেতেই আয়ানও শিয়ার পিছু পিছু ওয়াশরুমের দিকে গেল। শিয়া ট্যাপ ছেড়ে পানি নিয়ে চোখে মুখে দিচ্ছে। হঠাৎ মনে হলো ওর পিঠে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। শিয়া পিছনে ফিরে দেখে আয়ান রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সকালের কথা মনে পড়তেই শিয়ার মাথা গরম হয়ে গেল। হেই, আপনি এখানে কি করছেন? ইউ ডোন্ট নো দিস ইজ লেডিস রুম? নাকি এখানেও কোনো মেয়ের পিছু নিয়ে আসছেন? অবশ্য আপনার মতো ক্যারেক্টারলেস লোকের কাছে এটাই এক্সপেক্টেড। কথাগুলো বলে শিয়া চলে যেতে নিলেই আয়ান শিয়ার এক হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। এত জোরে চেপে ধরায় শিয়া কিছুতেই নিজেকে ছাড়িয়ে চলে যেতে পারছে না। হেই, হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে টাচ করেন কোন সাহসে? দেখুন আমি আপনার ওইসব মেয়েদের মতো নই, সো আমার কাছে ওরকমটা এক্সপেক্ট করবেন না। প্লিজ লিভ মি। কথাটা বলে শিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আয়ান আরো শক্ত করে শিয়াকে চেপে ধরল। শিয়ার এবার খুব রাগ হচ্ছে। হেই, আপনি শুনতে পান না? আমি আপনার টাইপের নই। এই লুচ্চামি অন্য কোথাও করেন, আমাকে ছাড়ুন, আমি কিন্তু চেঁচাবো। আপনি তো দেখছি সত্যিই বড় সড়ো। পুরো কথা শেষ করার আগেই আয়ান শিয়ার ঠোঁট দখল করে নিল। শিয়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আয়ানের শক্তির সঙ্গে পেরে উঠছে না। আয়ান এবার রীতিমতো কামড় দেওয়া শুরু করে দিল। যন্ত্রণায় শিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু আয়ানের সেদিকে হুঁশ নেই। নিজের সমস্ত রাগ শিয়ার ঠোঁটের উপরে মেটাচ্ছে। বেশ 15 মিনিট পর নিজে থেকেই শিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরেই দাঁড়ালো। শিয়ার ঠোঁট কেটে রক্ত পড়ছে। শিয়া জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। এই প্রথম কোনো ছেলের ঠোঁটের স্পর্শ পেল সে। আমি ক্যারেক্টার লুজ বয়, তাই না?
দেখিয়ে দেবো নাকি ক্যারেক্টার লুজ ছেলেরা আরো কি কি করে? এটা তো সামান্য। ডেভিল স্মাইল দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে নিচের ঠোঁট মুছতে মুছতে, আপনি এটা কি করলেন? হাউ ডিয়ার ইউ! ও শাট আপ! আমাকে চরিত্রহীন বলছিলে না? তুমি নিজে কি তাহলে? ইউ আর এ ফুল প্রস্টিটিউট গার্ল। কি যেন বলছিলে, তোমার কাছে নাকি নিজের সম্মানটাই আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ের কাছে নিজের সম্মানটাই সব। আমি আপনার দেখা সেসব মেয়ের কাতারে পড়ি না যারা যারা যার তার সাথে বেড শেয়ার করে। উফ বেবি স্টপ! নিজ চোখেই দেখে নিলাম তোমার আত্মসম্মান কত। অন্য ছেলেদের সঙ্গে বেড শেয়ার করতে আপত্তি, বাট পাবলিককে নিজের শরীর দেখাতে আপত্তি নেই। পার্টিতে পর পুরুষের সঙ্গে হেলে ধুলে ডান্স করছো, তারা তোমার পেট কোমরে হাত দিচ্ছে, তাতেও আপত্তি নেই। এই হলো তোমার আত্মসম্মান। শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? আমি আপনার কেনা গোলাম নই যে আপনি আমার বিষয়ে নাক গলাবেন। আমার যা ইচ্ছা হয় তাই করব। হোয়াট ইউর প্রবলেম? আমার বিষয়ে কথা বলার কোনো রাইট আপনার নেই। আপনার টাকা আর অহংকারের গরম অন্য কোথাও দেখান গিয়ে। আমায় ছাড়ুন, সবাই ওয়েট করছে আমার জন্য। কি বললি তুই? আমার কোনো রাইট নেই? অনেক বেশি বলে ফেলেছিস। এত অহংকার কিসের তোর? পরপুরুষ তোর শরীরে টাচ করলে কিছু না, আর আমি টাচ করলেই তোর চলে, তাই না? কি নাই আমার বল? জাস্ট ওয়ান নাইট দে আমায়, যত টাকা চাইবি ভরিয়ে দেব। জাস্ট শাট আপ! কাদেরকে পরপুরুষ বলছেন? দে আর মাই বেস্ট ফ্রেন্ড। ওরা আর যাই হোক আপনার মতো নোংরা মানসিকতার নয়। আপনি যেমন নোংরা, আপনার মাইন্ডও ততটাই নোংরা। কি বললি তুই? আমি নোংরা? আয়ান চৌধুরী নোংরা? এখনো নোংরামির কিচ্ছু দেখিসনি? তুই ফোর্স করেছিস আমাকে নোংরামি করতে। সকালে বলেছিলাম আর কখনো যেন তোকে শর্ট ড্রেসে না দেখি, তবু তুই শর্ট ড্রেসই পরেছিস। এতই শক্ত সবাইকে শরীর দেখানোর, তাহলে আমাকে দেখাতে আপত্তি কিসের? আমি এ ধরনের ড্রেস আপেই কমফোর্টেবল ফিল করি। যারা নোংরা তারাই নোংরা মন্তব্য করে, যেমন আপনি। দেওয়ালের সাথে আরো জোরে ঠেসে ধরে 5 মিনিট লিপকিস করে শিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল আয়ান। শিয়া ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। আয়ান শিয়ার কোমরের কাছে গিয়ে একটা লাভ বাইট দিল। শিয়া চেঁচিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ! কি করছেন এগুলো? আমাকে এভাবে টাচ করার কোনো রাইট নেই আপনার। উফ, আমার কোমর! ব্লিডিং হচ্ছে ক্ষত স্থান থেকে। আয়ান শিয়ার হাতে একটা টিস্যু পেপার ধরিয়ে দিয়ে বলল, শোন, তোকে টাচ করার, তোকে সবভাবে দেখার রাইট শুধু আমারই আছে। ভুল করেও যদি আর কখনো কোনো ছেলের সাথে ক্লোজলি দেখি, সেদিন আমার আসল রূপ দেখবি। আর বাকি রইল শর্ট ড্রেস টপস পরার পর। যখন হাত উঁচু করিস তখন টপসও উপরে ওঠে, তোর পেট কোমর বের হয়ে যায়। সেটা অন্য কারোর নজরে পড়ুক আমি চাই না। এমনি বললে তো তুই শুনবি না, তাই লাভ বাইট দিয়ে দিলাম। এই নে টিস্যু, ব্লাড মুছে নে। আর বেসিনের উপর একটা প্যাকেট আছে, ওখানে লং গাউন আছে, ওটা পরে বেরোবি, আন্ডারস্ট্যান্ড? কথাগুলো বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল আয়ান। আর এদিকে শিয়া কেঁদেই চলেছে। এটুকু সময়ের মধ্যে কি কি হয়ে গেল! লোকটা সত্যি একটা অমানুষ ক্যারেক্টারলেস। তোকে আমি দেখে দিব। এই শিয়ার সাথে অসভ্যতামি, তোর কথা শুনতে আমার বইয়েই গেছে। তোর খাই না পড়ি রে যে তুই যা বলবি তাই শুনবো, যেখানে আমার ফ্যামিলি এগুলো নিয়ে কিছু বলে না। বাট এখন আমি কি করি? বচ্চাটা আর জায়গা পেল না। এভাবে কেউ কাউকে কামড়ায়, ইস কি ব্যথা! এভাবে বাইরে গেলে তো সবাই নানান কোয়েশ্চেন করবে। তার থেকে বরং বজ্জারটার দেয়া গাউনটাই পরে নিই, তাহলে কেউ কিছু দেখতে পারবে না। নিজে নিজেই বক বক করতে করতে টিস্যু দিয়ে ব্লাড পরিষ্কার করে নিল। তারপর প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখলো গর্জিয়াস ব্র্যান্ডের অনেক দামি একটা ব্ল্যাক কালারের গাউন। 7-5 না ভেবে জলদি করে গাউনটা পরে নিল শিয়া। তারপর চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল। ব্যাগ থেকে লাল রঙের লিপস্টিক বের করে গাঢ় করে লিপস্টিক দিল, যাতে ঠোঁটের ক্ষত কারোর চোখে না পড়ে। অভি, শিয়া কোথায়? আমাদের ডান্স শেষ হয়ে গেল, এখন ওর দেখা পাচ্ছি না। ও, তুই আবার ড্রিঙ্কস করেছিস? ও গড, এত খাবার কি দরকার ছিল বলতো? সৌরভ, তুইও? ও নো, এরা তো ফুল ড্রাঙ্ক হয়ে আছে। হৃদয়, হৃদয় শোন।
বেবি বলো। আরে এই অভি আর সৌরভ ড্রিঙ্ক করে পুরো ড্রাঙ্ক হয়ে গেছে। আমরা তো কার আনিনি, বাইক আনছি। এইভাবে তো বাড়ি যেতে পারবো না, কি করি বলতো? রিয়া, হোটেল রুম বুক করি, আজ রাতটা না হয় এখানেই থাকি, কি বলিস? এই চান্সে ফুল নাইট আড্ডাও দেওয়া যাবে। বাট শিয়ার উপরে সবটা ডিপেন্ড করছে। শিয়া কোথায়? অভি তো বললো সিয়া ওয়াশরুমে গেছে, এক্ষুনি চলে আসবে। এদিকে কর্নারের এক টেবিলে বসে থেকে মন দিয়ে এদের করা শুনছে আয়ান, আর রহস্যময় মুচকি হাসছে। শিয়া উপস্থিত হলো। হেই গাইস, হোয়াটসঅ্যাপ? সবাই হাঁ করে তাকিয়ে আছে শিয়ার দিকে। হোয়াট হ্যাপেন গাইস? কি দেখো এমন করে? আগে কি কখনো দেখিসনি নাকি আমায়? তোদের চাহনি দেখে মনে হচ্ছে আমি একটা এলিয়েন। দেখবো না কেন ইয়ার, বাট এইভাবে কোনোদিন দেখিনি। শিয়া, তুই আবার লং ড্রেস, হাউ ইজ পসিবল? কি রে, তুই তো শর্ট স্কার্ট পরে আসছিলি, হঠাৎ লুকিং চেঞ্জ, ওয়াই? এনিথিং রং? উফ, শ্যাট অফ গাইস, কি শুরু করলি তোরা? আগে সিয়াকে কিছু বলার চান্স তো দিবি নাকি? শিয়া বল তো কি কেস? শিয়া তো অপ্রস্তুত হয়ে পড়েছে। এদিকে কর্নার টেবিলে বসে আয়ান মুচকি মুচকি হাসছে শিয়ার নাজেহাল ফেস দেখে। শিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আরে ইয়ার কোনো প্রবলেম নেই, ড্রেসে পেপসি পড়ে গেছিলো তাই চেঞ্জ করলাম। বাট এই সময় ড্রেস কোথায় ফেলি? ব্যাগে ছিল। ব্যাগে আসলো কি করে? তুই তো এসব ড্রেস কখনো পরিস না, কিনিসও না, কেমনে কি? এটা ইলমার আয়রন করতে দিয়েছিল। আর তোদের কি হয়েছে বলতো? গোয়েন্দার মতো একের পর এক কোশ্চেন করেই চলেছিস। আমি মনে হয় বড়সড় কোনো ক্রাইম করে ফেলছি। আরে না রে ইয়ার, হঠাৎ তোকে ভেবে দেখে কনফিউশনে পড়ে গেছিলাম। আমরা কোনোদিনই ভাবিনি তোকে এই লুকে দেখবো। বাদ দে। বাট আই হ্যাভ ওয়ান মোর কোশ্চেন। বল। তোকে তো কখনো এত ডিপ লিপস্টিক দিতে দেখিনি, তাহলে আজ হঠাৎ ডাউট হচ্ছে। স্ট্রেঞ্জ, ড্রেসের সাথে ম্যাচিং করে লাগাইছিলাম। আগে যদি বুঝতাম আমার এই ড্রেস আপে তোদের এত প্রশ্নের সম্মুখীন হতে হবে তাহলে কখনোই এমন করতাম না। টিস্যু দিয়ে মুছে ফেলছি। তুই যখন প্রবলেম মুছে ফেলাই বেস্ট। সব হয়েছে ওই শয়তান লুচু ক্যারেক্টারলেস ডেভিলটার জন্য। তোকে একবার পাই দেখে নিব আমি। নো শিয়া, এইভাবে তোকে অনেক কিউট লাগছে। এক কথায় অপসরি। মুছিস না প্লিজ? উই আর সরি প্লিজ। ওকে ওকে, ইটস ওকে। দেয়ার ইজ সৌরভ অ্যান্ড আচ্ছা ওইদিকে দেখ। এনা পাশে টেবিলের দিকে ইশারা করে। ও ভাই আর এক না। অভি গ্লাস মাথায় নিয়ে, নো নো নো, আমি তোকে আর দেব না, এটা এটা আমার। বন্ধ তোকে এত ভালোবাসে কিন্তু কিন্তু আমি আমি যার ভালোবাসা চাই সে কখনো বোঝে না। ও মাই গড, দে আর ফুল ড্রাঙ্ক। এখন কি হবে? আমার তো কার আনিনি, এদের বাড়ি নিয়ে আসবো কি করে? শিয়া, আমরা একটা ডিসিশন নিছি, তুই মত দিলেই হবে। কি ডিসিশন নিছোস? মানে আমরা বলছিলাম যে আজ আমরা হোটেলের রুম বুক করি, ওদের এক রুমে শুয়ে দিয়ে আমরা অন্য রুমে আড্ডা দিব সারা রাত। কি বলিস তুই? তোরা থাক, আমি পারবো না রে। কখনো এরকম করিনি। আম্মু আব্বু পারমিশন দেবে না। প্লিজ সিয়া, না করিস না। সিয়া প্লিজ। আমি আন্টিকে কল করে সব বলেছি, তুই শুধু রাজি হয়ে যা দোস্ত। ওকে ওকে, তোরা যদি আম্মুকে মানাতে পারিস তাহলে আমি থাকবো। ওকে, আমি কল করে আসছি। রিয়া বাইরে চলে গেল। শিয়ার আম্মুকে অনেক জোরাজুরি করার পর রাজি হলো। তারপর রিয়া ভেতরে আসলো। কিরে, কি বললেন আন্টি? আমি জানতাম রাজি হবে না, চল কিছু খেয়ে নি, দেন বেরোবো আমি। আন্টি রাজি হয়ে গেছে গাইস। হোয়াট আর ইউ সিরিয়াস? ইয়া সিরিয়াসলি। কিভাবে রাজি করলি? আন্টিকে বলছি আজ তুই আমাদের বাড়িতে থাকবি, প্রেমা আর এনাও থাকবে। ফার্স্টে আন্টি অমত করলেও পরে রাজি হয়েছে। থ্যাংক গড, তুই পার্টি আর হোটেলের কথা বললে জীবনেও রাজি হতেন না আন্টি। প্রেমা এনা তোদের বাড়িতেও সেম কথা বলছে, নো টেনশন। আর তোর বাড়িতে?
আমি বাড়িতে বলছি হৃদয়ের বাড়িতে আছি। আমার প্রবলেম নেই, হৃদয় তো আমার উঠবি, এঙ্গেজমেন্টও হয়ে আছে। আচ্ছা চল, রুম বুক করে ওদের শুয়ে দিয়ে আমরা কিছু খেয়ে নিই। ও আচ্ছা, আজ তাহলে হোটেলে থাকছো? নো প্রবলেম, আমিও আছি এখানে। আজ রাতে দেখো কি হয় তোমার সাথে। তারপর আয়ান একটা সিগারেট জ্বালিয়ে রুমে চলে যায়। আজ কেন জানি ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে না, যেটা সে প্রতিদিনই করে। হাতের সিগারেট শেষ করে বিছানায় শুয়ে পড়ল, ফোন নিয়ে টিপতে টিপতে। এদিকে শিয়া আর ওর ফ্রেন্ডসরা ডিনার শেষ করে কলেজের সব ফ্রেন্ডসদের বিদায় দিয়ে একটা রুমে এসে সবাই গোল হয়ে বসলো। শিয়া, এখনো কিন্তু বললি না কাহিনীটা। কি কাহিনী? সবই তো বলছি। আরে রিল্যাক্স, প্রেমা ইংলিশ প্রফেসরের কথা বলছে। সকালের ঘটনার কথা ভুলে গেছিস নাকি? ও বল না শিয়া, আমিও এক্সাইটেড। কে ওই কেয়া স্যারের সঙ্গে কি রিলেশন? আরে শোন, ওই কিয়া হলো স্যারের জিএফ। সেদিন হসপিটালে কিয়ার অ্যাবর্শনের জন্য গিয়েছিল স্যার। হোয়াট, সে প্রেগনেন্ট ছিল? স্যার যখন বলেছিল মেয়েটি ওনার কাজিন হয় আর পায়ে চোট লাগছে, তখনই আমার সন্দেহ হয়েছিল, কারণ মেয়েটির পেটে বেল লাগানো ছিল আর ওনার পা ঠিকই ছিল। পরে আমি ওদের ফলো করে নিচে যাই, দেখি স্যার কিয়াকে ট্যাক্সিতে তুলে দিচ্ছে আর ব্যাগে থেকে 1,00,000 টাকার বান্ডিল বের করে দিচ্ছে। আমি আড়ালে গিয়ে সরার চেষ্টা করি, যা শুনি আমি তো শকড। কেন, কি বলেছিল স্যার? স্যার মেয়েটিকে টাকা দিয়ে বলছিল এই কথা যেন বাইরে না যায় আর মেয়েটি যেন শহর থেকে চলে যায়। মেয়েটি খুব কান্নাকাটি করছিল বেবি নষ্ট করার জন্য, বাট স্যার জোর করে নষ্ট করাইছে। ছি, স্যার এত নোংরা, আমরা তো কখনো ভাবিনি। রিয়েলি শকড হলাম রে। রিয়া, ইংলিশ প্রফেসরের থেকে একটু দূরে থাকবে। আমরাও আছি দোস্ত, বাড়ি গিয়ে শাসন করিস। এসো না, তুমিও ডিস্টেন্স মেনটেন করো, বুঝলে? কি সন্দেহ? আমার নতুন করে বোঝাতে হবে নাকি? শুরু হয়ে গেল তোদের নিয়ে, সত্যি আর পারি না। তোরা আড্ডা দে, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। গুড নাইট। রিয়া, এনা, প্রেমা, তোদের ঘুম পেলে চলে আসিস। আমি রুমে গেলাম। আমি হৃদয়ের সঙ্গে থাকবো আজ। ও তাহলে এনা আর প্রেমা তোরাও কি? না রে, আমার কিছু নোটস কমপ্লিট করতে হবে, আমি আর প্রেমা একসাথে থাকবো। তাহলে আমার রুমে চলে আয়। সিয়া, তুই হয়তো এই হোটেলের রুলস জানিস না। এই হোটেলের রুলস অনুযায়ী এক রুমে 2 জনের বেশি অ্যালাউ না। রুম বুক করার সময় হোটেল ম্যানেজার বলল, তাই 5টা রুম বুক করছি। অভি আর সৌরভ এক রুমে, হৃদয় রিয়া এক রুমে, প্রেমা এনা এক রুমে, আমি আর আকাশ এক রুমে, আর তোর একার একটা। ওকে, এখন একাই থাকতে হবে আবার। সিয়া বেবি, প্লিজ রাগ করিস না, আমার নোটসটা না থাকলে আমি তোর কাছে যেতাম রে। ইটস ওকে গাইস, আই হ্যাভ নো প্রবলেম। গুড নাইট, সি ইউ, বাই। শিয়া নিজের রুমে চলে এলো, দরজা লক করে ওয়াশরুমে গেল। উফ, অসহ্যকর, খুব আনইজি ফিল হচ্ছে। এরকম লং ড্রেস পরে কি করে থাকা যায়? বজ্জাত, স্টুপিড, ইডিয়েট, ননসেন্স ডেভিল। জীবনেও তোর বউ জুটবে না দেখিস। আল্লাহ আমার উইশ পূরণ কইল। গোমরা মুখ নাইজেরিয়ার হনুমান কোথাকার। একা একাই বক বক করতে করতে শাওয়ার শেষ করে ওর আগের সেই শর্ট স্কার্ট আর টপস পরে নিল। তারপর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। হঠাৎ মনে হলো ব্যালকনির পর্দার কাছ থেকে কে যেন সরে গেল। শিয়া সেদিকে গিয়ে দেখলো কেউ নেই। তারপর ব্যালকনির পর্দা ঠিক করে লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ ফেসবুকিং করে তারপর ঘুমিয়ে গেল। গভীর রাতে শিয়া ফিল করছে কেউ তাকে লিপ কিস করছে। চোখ মেলে তাকানোর চেষ্টা করেও চোখ খুলতে পারছে না। সারা রাজ্য ঘুম যেন চেকে বসেছে তার চোখে। হঠাৎ মনে হচ্ছে কেউ তার লিপে কামড়াচ্ছে। ব্যথায় শিয়া সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো।